প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নবম দশম শ্রেণীর ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন নিয়ে বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এই আলোর প্রতিফলন অর্থাৎ রিফ্লেকশন অফ লাইট, এই প্রতিফলনের আমি টপিকস অনুযায়ী আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফেসবুক অথবা ইউটিউবে 5 মিনিট লেকচার বাই সাদিক সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করবেন। তো এই আলোর প্রতিফলনের অর্থাৎ এই অষ্টম অধ্যায়ের টপিকস নাম্বার 1, আলোর প্রকৃতি, নেচার অফ লাইট। আমরা জানি আলো হলো এক প্রকার শক্তি যার মাধ্যমে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। আমরা যখন কোনো বস্তুকে দেখি তখন বস্তু থেকে আলো আমাদের চোখে আসে। চোখে প্রবিষ্ট আলো চোখের রেটিনায় এই বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি করে এবং জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মস্তিষ্কে বস্তুটির অনুরূপ একটি বস্তুর অনুভূতির সৃষ্টি করে। প্রাচীনকাল হতে মানুষ আলোর প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভের চেষ্টা করে আসছে। একসময় ধারণা করা হতো চোখ থেকে আলো কোনো বস্তুর উপর পড়ে, তাই আমরা সেই বস্তুকে দেখতে পাই। আসলে যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে তখনই কেবল আমরা সেই বস্তুকে দেখতে পাই। তো আলোর প্রধান ধর্ম কয়েকটা দেওয়া আছে, আমি লিখছি, তোমরা দেখতেই পাচ্ছ। ধর্মগুলো নিম্নরূপ আমি লিখছি। ঠিক, ধর্ম 1 নম্বরে দেওয়া আছে কোনো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলো সরল পথে চলে। নাম্বার 2, নির্দিষ্ট মাধ্যমে আলো একটি নির্দিষ্ট বেগে চলে। শূন্যস্থানে এই বেগের মান 3 × 10⁸ m/1। আলো এক প্রকার শক্তি। আলো এক ধরনের তাড়িত চুম্বক তরঙ্গ। আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, ব্যতিচার ঘটে। টপিকস নাম্বার 2 আমি লিখছি আলোর প্রতিফলন, ল অফ রিফ্লেকশন অফ লাইট। আমরা আমাদের চারপাশে অনেক রকম বস্তু দেখে থাকি। এদের কোনোটির চারদিকে আলো ছড়ায়, আবার কোনোটি আলো ছড়ায় না। যে সকল বস্তু যেমন সূর্য, তারা, জ্বলন্ত মোমবাতি, নক্ষত্র ইত্যাদি নিজে থেকে আলো নিঃসরণ করে তাদেরকে বলা হয় দীপ্তিমান বস্তু। আবার যে সকল বস্তু যেমন মানুষ, গাছপালা, টেবিল, দেয়াল, ছবি, চক, বোর্ড ইত্যাদি নিজে আলো নেই বা নিজে আলো নিঃসরণ করতে পারে না, তাদেরকে বলা হয় দীপ্তিমান বস্তু। যখন দীপ্তিমান বস্তু থেকে আলো আমাদের চোখে আসে তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাই। আমাদের চারপাশে যে সকল সাধারণ বস্তু দেখতে পাই সেগুলো দীপ্তিমান বস্তু নয়, তবু আমরা সেগুলিকে দেখতে পাই। এর কারণ হচ্ছে আলোর প্রতিফলন। যেমন আমি একটু উদ্দীপকে চিত্র লিখছি। চিত্রটাতে দেখা যাচ্ছে সূর্য থেকে আগত আলোকরশ্মি এই শাপলা ফুল অর্থাৎ এই ফুলের উপরে এসে পড়ে। এই ফুল যা আয়নার মতো দর্পণ হিসেবে কাজ করে, রিফ্লেকশন করে, যা চোখে প্রবিষ্ট হয় এবং সূর্য থেকে আগত আরেকটি আলোকরশ্মি সরাসরি আসে, অর্থাৎ দুইটা প্রতিফলিত রশ্মি মিলে একটা প্রতিবিম্ব সৃষ্টি করে চোখে। কিন্তু এই চোখে এই শাপলা ফুলের উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, যা আমরা পরের ক্লাসে জানতে পারবো, যা মস্তিষ্কের রেটিনায় নার্ভ স্নায়ুগুলো সোজা করে আমাদের দেখায় যে এটা শাপলা ফুল। টপিকস নাম্বার 3 দেওয়া আছে প্রতিফলনের সূত্র। এই প্রতিফলনের সূত্রে আমরা চিত্র দেখে সূত্রটা তৈরি করার চেষ্টা করব। টপিকস নাম্বার 3 অর্থাৎ প্রতিফলনের সূত্র। এই প্রতিফলনের সূত্র দুটি সহজ সূত্র মেনে চলে, যা আমরা চিত্র দেখে বুঝতে পারবো। যে আমি লিখছি এটা একটা চিত্র, অর্থাৎ এ হচ্ছে আপতিত রশ্মি, আমি লিখছি, আর ও হচ্ছে আপতন বিন্দু এবং ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং এন ও হচ্ছে অভিলম্ব, আমি লিখছি। আর এই এ ও এন কোণ হচ্ছে আপতন কোণ এবং এন ও বি হচ্ছে প্রতিফলন কোণ অর্থাৎ প্রতিফলন কোণ। অর্থাৎ এই চিত্র দেখে দুটি সহজ সূত্র আমরা মেনে চলে এটা বের করব, চেষ্টা করবো সবাই বের করার জন্য। যে আপতিত রশ্মি কী বা কাকে বলে? যে রশ্মি দর্পণের উপর এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে।
এই আপতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পড়ে সেটা হচ্ছে আপতন বিন্দু, আমি লিখছি, দেখতে পাচ্ছ। এবং এই আপতন বিন্দুর উপর অঙ্কিত লম্বটাকে বলা হবে অভিলম্ব। এবং এই প্রতিফলিত রশ্মি পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে, এই জন্য এটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি। এবং এই আপতন কোণ এবং অঙ্কিত অভিলম্ব যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপতিত রশ্মি, এবং অঙ্কিত অভিলম্ব যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আপতন কোণ। এবং প্রতিফলন কোণটা হচ্ছে অঙ্কিত অভিলম্বের সাথে এবং প্রতিফলিত রশ্মি যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, আমি লিখছি। আপতন কোণটাকে প্রকাশ করা হবে আই দ্বারা, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বানান করলে প্রথমত করে আই, এই জন্য আপতন কোণকে প্রকাশ করা হবে আই দ্বারা। আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বানান করলে প্রথমত করে আর, এই জন্য প্রতিফলন কোণকে প্রকাশ করা হবে আর দ্বারা। তো এই বিষয়ে আমরা সংজ্ঞাগুলো তৈরি করব। তো আমরা দেখে নেব এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি। আমি যে কয়টা নাম বললাম এই কয়েকটা নাম বললে একটা সূত্র তৈরি হয়ে যায়। যেমন আমি বলতেছি আপতিত রশ্মি, আপতন বিন্দু, অঙ্কিত অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে সূত্র নম্বর 1। সূত্র নম্বর 2 হচ্ছে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কী হবে, সমান হবে, যা আমরা নিচে লিখছি। আমি একটু দেখব সবাই, যে প্রথম সূত্র একটু দেখো সবাই, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত লম্ব একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে সূত্র নম্বর 1। এবং সূত্র নম্বর 2 হচ্ছে দ্বিতীয় সূত্র, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ, অর্থাৎ আপতন কোণকে প্রকাশ করা হবে আই কোণ, সমান চিহ্ন, প্রতিফলন কোণ হচ্ছে আর কোণ, অর্থাৎ আই কোণ ইকুয়াল কি আর কোণ আমরা লিখতে পারি। প্রতিফলনকে দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বর দিয়েছে রোমান সংখ্যা দিয়ে নিয়মিত, 2 নম্বর অনিয়মিত। দেখতেই পাচ্ছ, নিয়মিত প্রতিফলন হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে অপসারী পরিণত হয়, তাহলে থেকে নিয়মিত প্রতিফলন বলে। উদাহরণ হিসেবে বলা যায়, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো সমতল দর্পণে বা খুব ভালোভাবে পালিশ করা কোনো ধাতু পৃষ্ঠে আপতিত হয়, তবে প্রতিফলনের পরও রশ্মিগুচ্ছ সমান্তরাল থাকে। এক্ষেত্রে রশ্মিগুচ্ছের প্রত্যেকটি আলোক রশ্মির আপতন কোণের মান সমান এবং নিয়মিত প্রতিফলনের ফলে প্রত্যেকটি রশ্মির প্রতিফলন কোণের মানও সমান হয়। নিয়মিত প্রতিফলনের আমি চিত্র দিছি, সবাই দেখতে পাচ্ছ, যে প্রত্যেকটা এই রশ্মিটার সাপেক্ষে এই রশ্মিটা এবং এই রশ্মিটার সাপেক্ষে এই রশ্মিটা একে অপরের সমান্তরাল। তাহলে রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরালে আপতিত হয়েছে এবং পরস্পর সমান্তরালে আবার কী হয়েছে, প্রতিফলিত হয়েছে, এবং এই আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এই জন্য এটাকে বলা হবে নিয়মিত প্রতিফলন। এটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের উদাহরণ। অনিয়মিত প্রতিফলন হচ্ছে যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল না থাকে, অবসরই রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাকে অনিয়মিত প্রতিফলন বলে। অনিয়মিত প্রতিফলনের চিত্রটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে আপতিত হবে সমান্তরাল রশ্মিগুচ্ছভাবে, কিন্তু প্রতিফলনের পর তার নির্দিষ্ট একটা বিন্দুতে কি মিলিত হবে, এটা অনিয়মিত প্রতিফলন। অর্থাৎ এই অনিয়মিত প্রতিফলনটাকে বলা হবে ব্যাপ্ত প্রতিফলন, আর নিয়মিত প্রতিফলনটা হচ্ছে তার বিপরীত। টপিকস নাম্বার 4, যা এই প্রতিফলনের কয়েকটি সংজ্ঞা নিয়ে কিছু টপিকস, যে আচ্ছা এটা হচ্ছে আপতিত রশ্মি। আসলে আপতিত রশ্মি কাকে বলে? যে রশ্মি প্রতিফলকের, এটা হচ্ছে প্রতিফলক, যে রশ্মি প্রতিফলকের উপর এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে, হচ্ছে আপতিত রশ্মি। অর্থাৎ এও হচ্ছে আপতিত রশ্মি, আমি লিখছি। এবং এই আপতিত রশ্মিটা যে বিন্দুতে এসে পড়বে সেই বিন্দুটি হচ্ছে আপতন বিন্দু। তো আমরা দেখি আপতিত রশ্মি প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পড়ে তাকে আপতন বিন্দু বলে। ও হচ্ছে আপতন বিন্দু, অর্থাৎ পয়েন্ট অফ ইনসিডেন্ট, আপতন বিন্দু। 3 নম্বর সংজ্ঞাটা হচ্ছে অভিলম্ব, যাকে নর্মাল অর্থাৎ ইংরেজিতে নর্মাল বলে। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে।
অবিলম্বের ইংরেজি যেহেতু নর্মাল প্রথমত এন ও, এই জন্যে অবিলম্বকে প্রকাশ করা হবে এন ও দ্বারা। 5 নম্বর সংজ্ঞাটা হচ্ছে আপতন কোণ কাকে বলে? আপতিত রশ্মি ও অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। প্রতিফলন কোণ হচ্ছে প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। এনওবি হচ্ছে প্রতিফলন কোণ। টপিকস নাম্বার 5, যা এই দর্পণ অর্থাৎ মিরর সম্পর্কে ধারণা নেব। দর্পণকে দুই ভাগে ভাগ করা যায়, এটা সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। দর্পণের একটি ছক এঁকে দিছি, অর্থাৎ সমতল দর্পণ, গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অবতল এবং গোলীয়। দর্পণ দুই প্রকার। সমতল দর্পণ, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আসলে আমরা দর্পণ কিভাবে তৈরি করব এই বিষয়ে একটু ধারণা নেই। সাধারণত কাচের একদিকে ধাতু, সাধারণত রূপার প্রলেপ লাগিয়ে দর্পণ তৈরি করা হয়। কাচের ওপর ধাতুর প্রলেপ দেওয়াকে পাড়া লাগানো বা সিলভারিং করা বলে। কাচের যেদিকে পাড়া লাগানো হয় তার বিপরীত পৃষ্ঠে দর্পণের পৃষ্ঠ বা প্রতিফলক পৃষ্ঠ বলে। পাড়া লাগানো কাচই যে কেবল দর্পণ তা নয়, যে কোনো মসৃণ তল যেমন পালিশ করা টেবিল, চকচকে ধাতব পাত, স্থির পানির পৃষ্ঠ, পরিষ্কার পারদ কাচ ইত্যাদি সবই দর্পণ হিসেবে কাজ করে। এই দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যাবে, সমতল দর্পণ, গোলীয় দর্পণ। সমতল দর্পণ হচ্ছে প্লেন মিরর এবং গোলীয় দর্পণ হচ্ছে কি স্ফেরিক্যাল মিরর। এই সমতল দর্পণ আবার কাকে বলে? সমতল দর্পণ কোনো সমতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তবে তাকে সমতল দর্পণ বলে। আমরা প্রত্যক্ষ চেহারা দেখার জন্য যে আয়না ব্যবহার করি সেটি হচ্ছে সমতল দর্পণ। গোলীয় দর্পণ হচ্ছে যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ, তাকে গোলীয় দর্পণ বলে। ভালো সমতল দর্পণের কিছু বৈশিষ্ট্য আছে, যা আমরা একটু শুনে মুখস্থ করার চেষ্টা করব বা খাতায় লিখে নেওয়ার চেষ্টা করব, যা বরাবর প্রায় পরীক্ষাতে এটা এসেই থাকে। যে ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য নাম্বার 1 হচ্ছে দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে। 2 নম্বর, দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে। 3 নম্বর, দর্পণের পিছনে ধাতব প্রলেপ ভালো হতে হবে। প্রলেপ যত ভালো হবে বিম্ব তত উজ্জ্বল হয়। 4 নম্বর, দর্পণের কাছ বায়ু বুদবুদ শূন্য হতে হবে। এটা হচ্ছে ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। এই গোলীয় দর্পণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অবতল এবং উত্তল। অবতল দর্পণ হচ্ছে গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে। সো অবতল কথার অর্থ হচ্ছে নিচু, তার মানে এই নিচু পৃষ্ঠটা আমাদের দর্পণ হিসেবে কাজ করবে, অর্থাৎ এখানে আলো আসবে ফিরে যাবে, আলো আসবে ফিরে যাবে, এই জন্য অবতল দর্পণ বলা হয়। চিত্রে এটি হচ্ছে একটি অবতল দর্পণ। উত্তল দর্পণ হচ্ছে গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে। উত্তল দর্পণের চিত্রটা আমি লিখছি, উঁচু পৃষ্ঠটা পাড়া লাগানো থাকবে, সরি চিত্রটা একটু ভুল হয়েছে, চিত্রটা হচ্ছে এভাবে পাড়া লাগানো থাকবে, যা এই পাশে পাড়া লাগানো থাকবে এবং এম ড্যাশ হচ্ছে একটি উত্তল দর্পণ। আর সরি, এটা হবে উত্তল দর্পণ, কারণ উত্তল কথাটির অর্থ হচ্ছে উঁচু, অর্থাৎ উঁচু পৃষ্ঠে পাড়া লাগিয়ে যে দর্পণ তৈরি করা হবে এটা হচ্ছে উত্তল দর্পণ। এবং অবতল দর্পণটা, উত্তল দর্পণের বেলায় অবতল পৃষ্ঠে পাড়া লাগানো হয় এবং উঁচু পৃষ্ঠটি দর্পণ হিসেবে কাজ করে, এই জন্য এটা হচ্ছে উত্তল দর্পণ। অর্থাৎ এখানে পি হচ্ছে পোল বা মেরু, এম ড্যাশ হচ্ছে একটি দর্পণ, কারণ দর্পণের ইংরেজি হচ্ছে মিরর, প্রথমত করে এম, এই জন্য দর্পণকে এম ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অর্থাৎ এই অধ্যায়ের 2টা লেকচার থাকবে, এতটুকু পর্যন্ত হচ্ছে পার্ট 1 এবং পরবর্তীতে পার্ট 2 থাকবে। এই পার্ট 1 আজকে এই পর্যন্ত।
তো বন্ধুরা, আজকে যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন।